বাংলাদেশ সীমান্ত ঘেঁষা শিলিগুড়িতে ভারতের ৩টি সেনা ঘাঁটি স্থাপন ঘিরে উত্তেজনা। গাজায় শিগগিরই প্রবেশ করবে আন্তর্জাতিক বাহিনী, জানালেন ট্রাম্প। তুমুল জনপ্রিয় হলেও কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা শিলিগুড়ি বা চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা জোরদার করতে ৩টি নতুন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। মাত্র ২২ কিলোমিটার বিস্তৃত এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে যুক্ত রাখে। ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্র জানায়, নজরদারি বাড়ানো এবং প্রয়োজন হলে দ্রুত সেনা সমাবেশ নিশ্চিত করতেই এসব ঘাঁটি গড়া হয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিবর্তনের পর করিডোরটিকে আরও সুরক্ষিত করতে ভারত নিরাপত্তা ব্যবস্থা শক্ত করেছে। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের সীমান্তের পাশেই ৩ সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত। বাংলাদেশের সীমান্তের লাগোয়া শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত, সেখানে নিরাপত্তা জোরদার করতে এই ঘাঁটিগুলো স্থাপন করেছে দেশটি। ঘাঁটিগুলো তৈরি হয়েছে ধুবড়ী এলাকার কাছে কিষানগঞ্জ ও চোপড়ায়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই করিডোরটি দেশের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যুক্ত রাখে। মাত্র ২২ কিলোমিটার বিস্তৃত করিডোরটির দুই পাশে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের সীমান্ত, যার কারণে অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত। দেশটির গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ সূত্র জানায়, করিডোরের যেসব দুর্বল অংশ বা গ্যাপ ছিল সেগুলোর নজরদারি বাড়ানো ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা নিশ্চিত করতেই এই ৩টি ঘাঁটি গড়ে তোলা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, শিলিগুড়ি করিডোরকে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক করিডোর হিসেবে দেখে। প্রয়োজন হলে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে অবস্থানরত সেনাদের খুব অল্প সময়ের মধ্যে এই এলাকায় সমবেত করা সম্ভব। এই ব্যবস্থা ইতিমধ্যে সেখানে গড়ে তোলা হয়েছে। সংবাদ মাধ্যমের দাবি, পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসেদ মির্জার সাম্প্রতিক ঢাকা সফর এবং বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার বিষয়টি ভারতের নজরে এসেছে। এর পরপরই করিডোরের নিরাপত্তা জোরদার করেছে দেশটি। ভারতীয় বাহিনী বলছে, কৌশলগত গুরুত্বপূর্ণ এই করিডোরকে সুরক্ষিত রাখতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ভবিষ্যতেও আরও শক্তিশালী করা হবে। নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বাহিনী খুব শিগগিরই গাজায় প্রবেশ করবে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির সময়ে এমন বাহিনী পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছিল। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বাধা দিলে শক্তিশালী দেশের জোট ব্যবস্থা নেবে। এমনকি জাতিসংঘ গাজায় 2 বছরের জন্য অন্তর্বর্তী সরকার ও স্থিতিশীলতা বাহিনী নিয়ে আলোচনা করছে। প্রায় 20,000 আন্তর্জাতিক সেনা মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। গাজায় শীঘ্রই প্রবেশ করবে আন্তর্জাতিক বাহিনী, এমন তথ্য নিজেই প্রকাশ করেছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত এই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী খুব শীঘ্রই গাজায় প্রবেশ করতে যাচ্ছে। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গত মাসে হওয়া যুদ্ধবিরতির পর এমন বাহিনী গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। যুদ্ধবিরতির সময় গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপগুলো প্রাথমিকভাবে সম্মত হয়েছিল। সেই প্রেক্ষিতেই 7 নভেম্বর ট্রাম্প ঘোষণা দেন, খুব শীঘ্রই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে। তিনি সতর্ক করেন, যদি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এই প্রক্রিয়ায় বাধা দেয় বা ঝামেলা করে, তবে খুব শক্তিশালী কয়েকটি দেশের জোট প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যদিও এখন পর্যন্ত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে কোনো দেশ সরাসরি শক্তি প্রয়োগের উদ্যোগ নেয়নি। এই অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদও গাজায় 2 বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন এবং শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 20,000 সেনা গাজায় পাঠানো হতে পারে। এই বাহিনীকে তাদের ম্যান্ডেট অনুযায়ী স্থিতিশীলতা বজায় রাখা, মানবিক সহায়তা পৌঁছানো এবং নিরাপত্তা পরিস্থিতি তদারকির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এখনও স্পষ্ট করে জানায়নি তারা পূর্ণ নিরস্ত্রীকরণে রাজি কিনা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে তারা রকেট বা ভারী আক্রমণাত্মক অস্ত্র সমর্পণ করতে পারে, তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া এবং ইসরায়েলের দখলদারিত্ব চলমান থাকা অবস্থায় রাইফেলের মতো রক্ষাত্মক অস্ত্র সমর্পণ করবে না। গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং শান্তি প্রক্রিয়া এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। এমন এক সময়ে ট্রাম্পের এই ঘোষণা গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। নাজমা, মাই টিভি। এদিকে তুরস্কের ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌশলী দপ্তর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের আড়ালে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ইসরায়েল দ্রুত এই পরোয়ানার নিন্দা জানিয়েছে। হামাস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং তুরস্কের অবস্থানকে সঠিক বলে অভিহিত করেছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের আড়ালে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌশলীর দপ্তর পরোয়ানায় উল্লেখিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াল জামির। অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণবহরকে আটকে দেওয়ার ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পরোয়ানা জারির সঙ্গে সঙ্গে ইসরায়েল দ্রুত নিন্দা জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেন, এরদোয়ান তুরস্কের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষের মুখ বন্ধ করার জন্য এবং ভিন্ন মতাবলম্বী সাংবাদিক, বিচারক ও স্থানীয় নেতাদের দমন করার জন্য ব্যবহার করছেন। উল্লেখযোগ্য, গত বছর দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করলে তুরস্ক বাদীপক্ষে নিজের নাম অন্তর্ভুক্ত করেছিল। এই গ্রেফতারি পরোয়ানা এমন সময় জারি হল যখন গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের হাই কমান্ড ৭ নভেম্বর এক বার্তায় উল্লেখ করেছে, তুরস্কের জনগণ ও তাদের নেতৃত্বের আদর্শগত অবস্থান গাজা ইস্যুতে সঠিকভাবে প্রকাশ পেল। তুরস্কের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ইসরায়েলের সরকার তার রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে দাবি করেছে। নাজমা, মাই টিভি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির বড় জয় মার্কিন রাজনীতি এবং বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছে। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা ৫০% ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন, যা ট্রাম্পপন্থী রক্ষণশীলদের জন্য এক বড় ধাক্কা। তার এ জয়ের পর অনেক সমর্থক তাকে ভবিষ্যতের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছেন। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান তার স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা। সংবিধানের প্রথম সেকশনের ২ ধারা অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। মামদানি যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক, তবে তিনি জন্মসূত্রে নাগরিক নন। বিস্তারিত রিপোর্ট। প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এর পেছনে রয়েছে নানা কারণ, যা তার প্রেসিডেন্ট হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানির জয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্ব রাজনীতিতেও আলোচনার ঝড় তুলেছে। রক্ষণশীল রিপাবলিকদের আধিপত্যের মাঝেও ৩৪ বছর বয়সী এই তরুণ নেতা ৫০% ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। ট্রাম্পপন্থী বাধা, অপপ্রচার, এমনকি হুমকির মধ্যেও তার এই জয় ডেমোক্রেট শিবিরে নতুন উচ্ছ্বাস এনে দিয়েছে। মামদানির এই সাফল্যের পর অনেকেই তাকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন দাবির ঢেউ চোখে পড়ে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে দেশটির সংবিধান তার পথে সবচেয়ে বড় বাধা। সংবিধানের প্রথম সেকশনে ২ নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্ম না হলে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়া যাবে না।
মামদানি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি জন্মসূত্রে নাগরিক নন। 1991 সালে উগান্ডার কাম্পালায় তার জন্ম। পরে শৈশবে মা বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন এবং 2018 সালে নাগরিকত্ব পান। তার বাবা মা দুজনেই ভারতের নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রের পাড়ি দেওয়ার আগে পরিবারটি দক্ষিণ আফ্রিকায়ও কিছু সময় কাটান। এই সংবিধান ধারা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চললেও তা পরিবর্তন করা প্রায় অসম্ভব, কারণ সংশোধনের জন্য কংগ্রেসের উভয় কক্ষ, অঙ্গরাজ্যগুলোর আইনসভা এবং স্থানীয় সরকার ইউনিটগুলোর সর্বসম্মতি প্রয়োজন, যা যুক্তরাষ্ট্রে অত্যন্ত জটিল প্রক্রিয়া। ফলে জনপ্রিয়তা বা রাজনৈতিক প্রভাব যাই থাকুক, বর্তমান সংবিধান অনুযায়ী জোহরান মামদানির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই। নাজমা, মাই টিভি। এদিকে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে একসময় হিঞ্জ অ্যাপে এক নারী উচ্চতার কারণে প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তীতে জানা যায় মামদানির প্রকৃত উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। আর সেই নারী জীবনের সবচেয়ে বড় সুযোগ হারিয়েছেন। নিয়তির খেলা এমনই যে হিঞ্জ অ্যাপেই পরিচয় হয় তার বর্তমান স্ত্রী সিরিয় আমেরিকান শিল্পী রামা দুয়াজির সঙ্গে। 2024 সালে বাগদান ও দুবাইয়ে নিকাহ সম্পন্ন হয়। আর এবছরের শুরুতে নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা। সোশ্যাল মিডিয়ায় এই আফসোসের গল্প এখন ভাইরাল। জীবনে এমন মুহূর্ত খুব কমই আসে যখন কাউকে না বলার জন্য আফসোস করতে হয়। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে নিয়ে এমনই এক মজার ঘটনা ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। টিকটকে এক নারী জানিয়েছেন, কয়েক বছর আগে হিঞ্জ নামের একটি ডেটিং অ্যাপে তার ম্যাচ হয়েছিল জোহরান মামদানির সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত তিনি তাকে প্রত্যাখ্যান করেন শুধু উচ্চতার কারণে। তিনি লেখেন, অ্যাপে তার উচ্চতা 5 ফুট 11 বা 5 ফুট 10 লেখা ছিল। তখন আমি ভেবেছিলাম এর মানে তিনি হয়তো 5 ফুট 9 ইঞ্চি হবেন। এখন বুঝি তিনি আসলে অন্যদের চেয়ে অনেক বেশি সৎ ছিলেন। এই পোস্টটি ভাইরাল হতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জুড়ে শুরু হয় মজার সব প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করেছেন, ওই নারী জীবনের সবচেয়ে বড় সুযোগ হারিয়েছেন। একজন লিখেছেন, তিনি নিশ্চয় এখন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে আফসোস করেন। আরেকজনের মন্তব্য, উচ্চতার জন্য ভবিষ্যৎ নিউ ইয়র্কের মেয়রকে হাতছাড়া করার কথা ভাবতেই অবাক লাগে। জানা গেছে জোহরান মামদানির প্রকৃত উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। তবে নিয়তির খেলায় সবকিছুই বদলে যায়। 2021 সালে হিঞ্জ অ্যাপে মামদানির পরিচয় হয় সিরিয় আমেরিকান শিল্পী রামা দুয়াজির সঙ্গে। রাজনীতির ব্যস্ততার কারণে প্রথমে তারা সম্পর্ক গোপন রাখে। কয়েক বছর প্রেম করার পর 2024 সালের অক্টোবরে তাদের বাগদান হয়। এরপর ডিসেম্বরে দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সম্পূর্ণ হয় তাদের এঙ্গেজমেন্ট পার্টি। এবছরের শুরুর দিকে নিউ ইয়র্ক সিটির ক্লার্ক অফিসে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন তারা এবং পরবর্তী উদযাপন হয় উগান্ডায়। বর্তমানে নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে আলোচনায় জোহরান মামদানি। আর যিনি এক সময়ে শুধুই উচ্চতার কারণে না বলেছিলেন, তার সেই গল্পই এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত ও আফসোসের কাহিনী। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।